আসসালামু আলাইকুম দর্শক, খুবই গুরুত্বপূর্ণ এবং জটিল একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করার প্রয়োজনীয়তা অনুভব করলাম খুব দ্রুতই। কারণটি হচ্ছে, এই এপিসোডে আমি যে প্রশ্নগুলো তুলব তার উত্তর যদি কারো জানা থাকে আমাকে একটু জানানোর চেষ্টা করবেন, নিজেকে সমৃদ্ধ করার চেষ্টা করব। আর মূল আলোচনায় যাওয়ার আগে আরেকটি মন্তব্য করে রাখি, আমি বলি 15.5 বছরে মুহুর্মুহু যে নানান ধরনের সার্কাস আমাদের সামনে উপস্থাপন করা হয়েছে, দুর্দান্ত সব সার্কাস, তার চেয়েও কি ভয়ঙ্কর সব সার্কাস 5ই আগস্টের পর থেকে আমাদের সামনে মঞ্চস্থ করা হচ্ছে। নইলে যে বিষয়টি আলোচনা করতে চাচ্ছি তা হলো 5 বছর পর এসে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে জনাব ইশরাক হোসেনকে কেন মেয়র ঘোষণা করা হয় আদালতের পক্ষ থেকে। 2020 সালের 1 ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ এবং উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল এবং সেই নির্বাচন যে কোনোভাবেই নিরপেক্ষ, সুষ্ঠু, অবাধ হয়নি আমরা খুব ভালো করেই জানি। কিন্তু আমরা জানলে কি হবে, আদালত কোন এখতিয়ারে তাকে 5 বছর পরে এসে মেয়র ঘোষণা করলেন। 1 ফেব্রুয়ারি নির্বাচনের পর 3রা ফেব্রুয়ারি জনাব ইশরাক হোসেন নির্বাচনী ট্রাইব্যুনালে একটি মামলা করেছিলেন 3রা মার্চ। সেই মামলায় তিনি কি বলেছিলেন, কি চেয়েছিলেন? তার আবেদনটি ছিল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন এবং ফলাফল বাতিল যেন করা হয়। তিনি তো নিজেকে মেয়র দাবি করেননি যে ফলাফলটা তার পক্ষে দিতে হবে। আমরা যতটুকু জানি ওই সময় পত্রপত্রিকা যা এসেছিল, কিন্তু তাকে মেয়র কেন ঘোষণা করা হলো, কোন ভিত্তিতে, কোন গ্রাউন্ডে আদালত করলেন? আদালত কি ভোট পুনর্গণনা করতে বলেছে বা তারা পুনর্গণনা করে দেখেছে? আমরা যতই ধরে নিই যে নির্বাচন সুষ্ঠু হয়নি, আচ্ছা তাও আবার 5 বছর পরে এসে আদালতে এই রায়। নির্বাচনী আইনে কি রয়েছে? নির্বাচনী আইন অনুযায়ী ফলাফল গেজেট তো ঘোষণা করা হয়েছিল, তাপসকে মেয়র হিসেবে ঘোষণা করা হয়েছিল। আচ্ছা, গেজেট প্রকাশের 30 দিনের মধ্যে নির্বাচনী ট্রাইব্যুনালের সংক্ষুব্ধ প্রার্থী যারা নির্বাচন মানছে না বা ফলাফল মানছে না বা তার মনোনীত ব্যক্তিকে আবেদন করতে হবে। তো 1 ফেব্রুয়ারি নির্বাচন হলো, 2020-এর 3রা মার্চ আবেদন করা হলো, নিয়ম অনুযায়ী 1 মাসের মধ্যে করেছে, যেহেতু গেজেট তো আর সাথে সাথে হয়নি, 2 দিন পরে হয়েছে। এবং বলা হচ্ছে মামলার পরবর্তী 180 দিনের মধ্যে তা নিষ্পত্তি করবে ট্রাইব্যুনাল, অর্থাৎ 6 মাসের মধ্যে। আচ্ছা, ট্রাইব্যুনালের ওই রায়ে যদি সংক্ষুব্ধ ব্যক্তি খুশি না হন তাহলে তিনি আপিল ট্রাইব্যুনালে যেতে পারবেন। সেখানে যাওয়ার পরে 120 দিনের মধ্যে এটি নিষ্পত্তি করতে হবে। এদিকে 4 মাস আর ওদিকে 180 দিন, 6 মাস, 10 মাস আর 2 দফায় 1 মাস করে যে আবেদন করার সময় 12 মাস, অর্থাৎ 1 বছরের মধ্যে মামলার আবেদন নিষ্পত্তি করতে হবে। কোন আইনে 5 বছর পর এসে এই মামলার রায় দেয়া হয়? আদালতের বিচারকরা তাহলে কোনটাতে সঠিক ছিলেন? আগের বিচারকরা নাকি এই বিচারকরা? কারা সার্কাস দেখাচ্ছে? যে কোনো এক পক্ষ তো সার্কাস দেখাচ্ছে, আমি বলছি না এই পক্ষ দেখিয়েছে, তাহলে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে? কিন্তু এই পক্ষের যে রায় সেটা তো নানান কারণে প্রশ্নবিদ্ধ। আগেরটা তো আর রায় আসেনি, দুঃখিত, আগেরটা তো রায় আসেনি, রায় দেয়নি, তাই না? কেন দেয়নি সেই প্রশ্নটা আমরা তুলতে পারি। বড় অদ্ভুত। এবং একই সঙ্গে আমরা বলতে পারি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে যে আতিকুল ইসলাম ছিলেন মেয়র, তার নামও ঘোষণা করা হয়েছিল, তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন তাবিতাওয়ালও নিশ্চয়ই মামলা করেছিলেন। এখন তাবিতাওয়ালকেও মেয়র ঘোষণা করা হবে। আমরা দেখলাম এর আগে চট্টগ্রামেও একইভাবে একজনকে মেয়র ঘোষণা করা হলো, বিএনপি দলীয় প্রার্থী। তারা হয়তো সত্যি ভোট পেয়েছেন বেশি, কিন্তু গ্রাউন্ডটি কি আমরা জানতে চাই। এবং 5 বছর পর এসে কেন? এখন যদি আমরা প্রশ্ন করি, 2018 সালে নির্বাচনে বিএনপি অংশ নিয়েছিল, জাতীয় সংসদ নির্বাচনে, 2014 বা 2024 হয়তো থাকেনি, তো তাদেরও তো নিশ্চয়ই মামলা করা ছিল। এখন 18 থেকে 2025 অর্থাৎ 7 বছর পর এসে যদি ওই জাতীয় সংসদ নির্বাচন অর্থাৎ 10ম জাতীয় সংসদ নির্বাচন বাতিল ঘোষণা করা সম্ভব? আমি জানি না। এবং ওই সময় বিএনপিকে বিজয়ী ঘোষণা করা হবে, বিএনপি সরকার গঠন করেছিল, এগুলো সব হাস্যকর না? এই যেহেতু টাইম ফ্রেম দেওয়া যে কতদিনের মধ্যে নিষ্পত্তি করতে হবে। হিরো আলম, যাকে আমরা সবাই চিনি, খুব জনপ্রিয়, মানে অনেকের কাছে জনপ্রিয়,
ইউটিউবে তার বিভিন্ন কন্টেন্টের কারণে। হিরো আলমও 4 দফা নির্বাচন করেছেন, কুমিল্লাতে করেছেন, তার নিজ এলাকায় উপনির্বাচনে অংশ নিয়েছেন জাতীয় সংসদে, ঢাকাতে করেছেন, এবং কুমিল্লার একটি উপনির্বাচনে তাকে তো মাত্র 300-400 ভোটের ব্যবধানে হারানো হলো, তারও মামলা করা ছিল, সেগুলো কি করা হবে? ইভেন সর্বশেষ পর্যায়ে এসে সাবেক তথ্য প্রতিমন্ত্রী আরাফাতে ইসলাম, মোহাম্মদ আরাফাত, তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন হিরো আলম, তাকে মারধর করা হলো নির্বাচন দিনে, এবং ওই সময় তার মামলা করা ছিল। হিরো আলমকে কি এমপি হিসেবে, সংসদ সদস্য হিসেবে আদালত রায় দিবে না। আদালত শক্তিশালীদের পক্ষে থাকে, এটুকু আমরা দেখে আসছি, আমাদের অভিজ্ঞতায় বলে। এবং হিরো আলম গণমাধ্যমকে সেই কথাটাই বলেছেন, গণমাধ্যমের পক্ষ থেকে তার ফোনে তার সাক্ষাৎকার নিয়ে হয়েছে, তিনি সেটা বলেছেন যে আমি সাংবাদিক সম্মেলন ডাকবো। খুব ভালো, বাপের বেটা, ডাকা উচিত। আমাদের আদালত আগেও যে অবস্থায় চলেছে, পুলিশ প্রশাসন যে অবস্থায় চলেছে, নগ্নভাবে হস্তক্ষেপ করা হয়েছে সরকারি দলের পক্ষ থেকে বা সরকারের পক্ষ থেকে, এখনো তাই চলছে। চোখ বন্ধ করে বলবো, স্পষ্ট করে বলবো। এবং এগুলো কোনো ভালো এক্সাম্পল না, যা ইচ্ছে তাই করা হচ্ছে। আওয়ামী লীগকে দোষ দেবো? করেছে আওয়ামী লীগ তো অপরাধী নিঃসন্দেহে, কিন্তু কোনো দৃষ্টান্ত স্থাপন এই সমাজে করতে পারলো না। যে বৈষম্যহীন সমাজ বিনিময়ের কথা বলা হচ্ছে, গলা ফাটানো হচ্ছে, ফালতু কথাবার্তা সব। আর আদালতের বিচারকদের মেরুদণ্ড দেখেও আমরা অবাক হচ্ছি। পুলিশও একই অবস্থা আছে, আওয়ামী লীগের সময়কার মতন একই চিত্র তারা প্রকাশ করছে। এখনকার বিচারকরাও তাই করছে, শক্তিশালীদের পক্ষে থাকছে, ফোনের মাধ্যমে যেই নির্দেশনা যাচ্ছে সেই হিসেবে তারা কাজ করছেন, এর বাইরে তো কিছু না। নইলে আমাকে একটু বোঝানোর চেষ্টা করুন, যে প্রশ্নগুলো করলাম দয়া করে উত্তরটা দিন। 1 নম্বর হচ্ছে, তিনি তো আবেদন করেননি মেয়র হিসেবে নিজেকে দাবি করার, যদিও জনাব ইশাক হোসেনের আইনজীবী মানে আজ তিনি সাংবাদিক সামনে বলেছেন যে না, আমরা দাবি করেছিলাম আমাদেরকে মেয়র হিসেবে ঘোষণা করার, সেটা আমার মনে পড়ে না আসলেই সত্যি কিনা। যাই হোক, যা কিছু হচ্ছে ভালোই হচ্ছে, আরো বেশি খারাপ হোক। আওয়ামী লীগ যা করেছে তার চেয়ে বেশি খারাপ হোক, ভয়ঙ্কর কিছু হোক, রাত আরো গভীর হোক, সেখান থেকেই নিশ্চয়ই নতুন সূর্য উঠবে। এটাই তো আমরা আশা করতে পারি, তাই না? আল্লাহ হাফিজ, ভালো থাকুন সবাই।